আমাদের 2025-এর কেদারনাথ যাত্রা আমরা শুরু করেছিলাম 8ই অক্টোবর বুধবার। আমাদের গাড়ি ছিল শিয়ালদা থেকে রাজধানী এক্সপ্রেস, যার ছাড়ার সময় বিকেল 4:50। আমরা যথারীতি বাড়ি থেকে 2:30টার মধ্যে বেরিয়ে পড়েছিলাম এবং শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছিলাম 3:30 নাগাদ। তো ইন্দ্রর আসতে একটু দেরি হয়েছিল, ও একটু দেরিতেই বাড়ি থেকে শুরু করেছিল। তো যাই হোক, আমরা শিয়ালদায় যথাসময়ে পৌঁছে গেলাম এবং আমাদের ট্রেনও ঠিক সময় ছেড়ে দিল 4:50। কিন্তু আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেল। আমাদের প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট, যেটা 10:50-এ পৌঁছানোর কথা ছিল পরদিন, মানে 9 তারিখ 10:50-এ পৌঁছানোর কথা ছিল, কিন্তু আমরা পৌঁছলাম 12টা নাগাদ, দুপুর 12টা। তো দুপুর 12টা নাগাদ পৌঁছানোর পর খাওয়ার ব্যবস্থা করতে হবে, এদিক ওদিক খোঁজাখুঁজি করা হলো। ডিলাক্স লাউঞ্জে আমাদের চক্রবর্তী স্যার ভেবেছিলেন ওখানে খাওয়া দাওয়া হবে, কিন্তু গিয়ে দেখা গেল ওটা রেনোভেশন হচ্ছে, তাই ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা নেই। তো তখন আর কি করা যাবে, বাইরে একটি ভোজনালয় বলে একটি জায়গা ছিল, সেখানে আমরা গিয়ে খাওয়া দাওয়া করলাম। তো খুবই জায়গাটা খুব ন্যারো আর কি, মানে আমাদের ব্যাগপত্র রাখতে হয়েছিল সেই বেসিনের কাছে, যেখানে লোকজন খাওয়ার পরে মুখ টুক ধুচ্ছিল, খুবই অস্বস্তি হচ্ছিল, কিন্তু কি করা যাবে। যাক, ওখানে দুপুরে খাওয়া সেরে আমরা আবার 3:20 নাগাদ জনশতাব্দী এক্সপ্রেসে উঠে বসলাম, দিল্লি দেরাদুন জনশতাব্দী এক্সপ্রেস, যেটা ছাড়লো 3:20 নাগাদ। পৌঁছানোর কথা হরিদ্বারে 8:30 নাগাদ। তো আমরা 8:30 নাগাদ পৌঁছে গেলাম। ওখানে পৌঁছে দাদা বৌদি হোটেলে খেতে গেলাম, কিন্তু তার আগে আমরা হোটেল অশোকাতে চেক ইন করেছিলাম। তো ওখানে আমাদের ঘর ভাড়া লেগেছিল 2000 টাকা। তো দাদা বৌদির ওখান থেকে খেয়ে এসে আমরা হরিদ্বারে অশোকাতে রাত্রিবাস করে পরদিন সকালবেলা 6টা নাগাদ আমরা শুরু করলাম। আমাদের ড্রাইভার সাহেব চন্দ্রমোহন, উনি এসে গেছিলেন ঠিক 6টা নাগাদ। তো ওনার সাথে শুরু করে দিলাম। শুরু করে আমরা প্রথমে থামলাম হচ্ছে ব্যাসিতে, যেখানে আমরা ব্রেকফাস্ট ছাড়লাম। ব্রেকফাস্ট প্রথম দিনকে আমি আলুর পরোটাটা খেতে ঠিক সাহস পাইনি, কেননা ওই গাড়িতে ট্রাভেল করলে এরকম তেলে ভাজা জিনিস খেলে আমার ইতিপূর্বে অনেকবার অ্যাসিড ট্যাসিড হয়েছে। তো আমি রুটিই খেলাম, কিন্তু দেখলাম যে রুটিটাও ওরা ময়দা দিয়েই মোটামুটি করছে, যদিও ওরা বলছে আটা দিয়ে করছে, কিন্তু খেয়ে যতটা আটা সম্বন্ধে যে অভিজ্ঞতা আছে, তাতে আমি দেখলাম যে ব্যাসি থেকে জলখাবার সেরে আমরা গিয়ে থামলাম দেবপ্রয়াগে। দেবপ্রয়াগ মানে যেখানে অলকানন্দা এবং ভাগীরথী এসে মিশেছে এবং সেখান থেকে আমাদের গঙ্গার উৎপত্তি। এটি পঞ্চম প্রয়াগ। এর আগে 4টি প্রয়াগ রয়েছে: বিষ্ণু প্রয়াগ, নন্দা প্রয়াগ, কর্ণপ্রয়াগ, রুদ্রপ্রয়াগ। বিষ্ণু প্রয়াগে অলকানন্দা মিশেছে ধৌলি গঙ্গার সঙ্গে, নন্দপ্রয়াগে অলকানন্দা মিশেছে নন্দাকিনীর সঙ্গে, কর্ণপ্রয়াগে অলকানন্দা মিশেছে পিণ্ডার নদীর সঙ্গে, আর রুদ্রপ্রয়াগে অলকানন্দা মিশেছে মন্দাকিনীর সঙ্গে। তো যাই হোক, এই 5টি প্রয়াগই আমাদের হিন্দুদের কাছে খুবই পবিত্র সঙ্গমস্থল। তো দেবপ্রয়াগে আমরা বসে কিছুক্ষণ ছবি তুললাম এবং ঠিক দেবপ্রয়াগে যেখানে আমরা দাঁড়িয়েছিলাম তার ঠিক উল্টো দিকেই সংস্কৃত বিশ্ববিদ্যালয়, ওই যে দেখা যাচ্ছে দূরে ওই স্ট্রাকচারটা সংস্কৃত বিশ্ববিদ্যালয়, সংস্কৃত ইউনিভার্সিটি আর কি। তো ওখানে যে সময়টা আমরা কাটালাম ভালোই লাগছিল, আবহাওয়া খুব সুন্দর, চকচকে সানি ওয়েদার ছিল। তো এরপরে আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে আমরা গিয়ে পৌঁছলাম শিয়ালসোর। শিয়ালসোরে আমরা একটা টি ব্রেক নিয়েছিলাম, তখন বাজে প্রায় 1:10। আমরা শিয়ালসোরে পৌঁছলাম। শিয়ালসোরে পৌঁছে ওই সময়টা আমার চা খাওয়ার কোনো ইচ্ছে ছিল না, আমি খাইও নি। তো ওদের চা তেষ্টা পেয়েছিল, তো ওরা চা খেলো। তো
আর বিশেষ করে দুধ চা ছিল বলে আমি আরও খাইনি, কেননা দুধ চাটাতে একটা সমস্যা হয় আর কি। যাই হোক, তো জায়গাটা খুব সুন্দর, শিয়ালসোর জায়গাটা খুব সুন্দর। শিয়ালসোরের যে জায়গাটা সেটা হচ্ছে চন্দ্রপুরী বলে ওই চত্বরটাকে। চন্দ্রপুরীতে মানে আমাদের চক্রবর্তী স্যারের ভার্সন অনুযায়ী নদী বক্ষের পাশেই একটি সুন্দর সুদৃশ্য কটেজ ছিল আর কি, কোনো একটি হোটেলের আওতায়। সেটি 2013 সালের ডিজাস্টারে ভেসে গেছিলো আর কি। তো যেটাতে এর আগে চক্রবর্তী স্যার রাত্রিবাস করেছিলেন আর কি। তো খুবই সুন্দর জায়গাটা ছিল, কিন্তু যা হয় আর কি, নদীর অববাহিকায় কেউ হোটেল বানাবে সেটা তো আর প্রকৃতি মেনে নিতে পারে না। তো সেই জন্য প্রকৃতি সেটাকে রিফিউজ করেছে। দেখ, ওখান থেকে বেরিয়ে আমরা 2:30 নাগাদ রামপুরে এসে পৌঁছালাম। ওটাই আমাদের সেদিনকে থাকার ঠিকানা, রামপুর রেস্ট হাউস। এটা GMVN এর গেস্ট হাউস। তো ওখানে আমরা পৌঁছলাম তখন প্রায় 2:30 আর কি। তো তখন ওখানে আমাদের জন্য দুপুরে খাওয়ার ব্যবস্থা ছিল না। আসলে আমাদের একটা ভুল হয়েছিল, আমরা পথে ফোন করে যদি জানাতাম তাহলে হয়তো থাকতো ব্যবস্থা, কিন্তু আমরা সেটা ভুলে গেছিলাম যে কোনো কারণেই হোক, যার ফলে আমরা ওখানে খাবার পেলাম না। কিন্তু ঈশ্বর আমাদের বঞ্চিত করেননি, আমাদের জন্য খাওয়ারের ব্যবস্থা অন্য এক জায়গায় হয়ে গেল। সেখানে আরেকটি ট্যুরিস্ট পার্টি তারা বেড়াতে এসেছিল, তাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারা তখন পৌঁছাচ্ছিল। তো আমাদের দেখে তারা তাদের সেই খাবার থেকেই, বেঁচে যাওয়া খাবার থেকে আমাদেরকে সেটা অফার করে, যেটা আমাদের কাছে তখন অমৃত তুল্য লাগে, কারণ আমাদের খুবই খিদে পেয়েছিল। তো যাই হোক, ওখানে রাত্রি কাটিয়ে পরদিনকে মানে 11 তারিখে খুব ভোরবেলা 5:10 আমরা হোটেল থেকে শুরু করলাম গাড়িতে করে। তো শেষমেশ আমরা গাড়ি থেকে নামলাম সোনপ্রয়াগে তখন 6:25 মতো। মাঝখানে খুব জ্যাম ট্যাম ছিল, যার জন্য এত সময় লেগেছে। তারপর ওখান থেকে জিপে করে 7:09 আমরা পৌঁছলাম গৌরীকুণ্ডের কাছাকাছি এক জায়গায়, কারণ আমাদের একদম গৌরীকুণ্ডে জিপ পৌঁছে দেয়নি, অনেকটা আগেই নামিয়ে দিয়েছিল। সেখান থেকে হেঁটে যখন গৌরীকুণ্ডে পৌঁছলাম তখন সকাল 7:50। আসলে অফিসিয়ালি আমরা 7:50 গৌরীকুণ্ডের যে প্রবেশদ্বারটা সেটা ক্রস করেছি, করে সেখান থেকে হাঁটতে শুরু করেছি। এবার গৌরীকুণ্ড থেকে পরে যে হাঁটার পথটা অত্যন্ত মনোরম, আশপাশ দিয়ে বিভিন্ন জায়গায় ঝর্ণা, তারপর দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গ দৃষ্টিগোচর হচ্ছে। এরম করতে করতে আমরা প্রথম যে হল্টটা করলাম সেটা হচ্ছে জাঙ্গল চট্টি। জাঙ্গল চট্টিতে আমরা একটা টিফিন ব্রেক নিলাম, যেখানে আমরা সেদিনকে ম্যাগি খেয়েছিলাম, ম্যাগি সঙ্গে চা। ওখানে কালো চা পাওয়া গেছিলো আর কি। যাই হোক, তো ওটা এবার যেটা ব্যাপার, ওখানে আমরা জাঙ্গল চট্টিতে পৌঁছেছিলাম তখন প্রায় 10:15। তার মানে এই যে 4 কিলোমিটার দূরত্ব, গৌরীকুণ্ড থেকে জাঙ্গল চট্টি 4 কিলোমিটার দূরত্ব, সেটা আমাদের অতিক্রম করতে 2 ঘন্টা 25 মিনিট, মানে প্রায় 2.5 ঘন্টার মতো লেগেছিল। যাই হোক, তো এরম করে আমরা যখন পৌঁছলাম কেদারনাথে তখন বিকেল 4:30 বাজে। তো পৌঁছানোর ক্ষেত্রে বলি, আমি আর শিবম 4:30 নাগাদ পৌঁছেছি। তো এর মধ্যে ইন্দ্রজিতের একটু শরীর খারাপ লাগছিল, ওর পায়ে ব্যথাও হচ্ছিল খুব, তার জন্য ওদের একটু ধীরে আসতে হয়েছিল। ওরা পৌঁছলো তখন প্রায় 8টা আর কি, 7:30 8টা এরকম বাজে। ওরাও সরাসরি মন্দির চত্বরে চলে এলো। আমরা মন্দির চত্বরে আরতি দেখছিলাম, এবং আমরা যখন মন্দির চত্বরে পৌঁছেছি, আমরা পৌঁছে কিছুটা টিফিন করে নিয়েছিলাম। তার আগে আমরাও খেয়েছিলাম ম্যাগি আর পরোটা বোধহয়। খেয়ে দিয়ে আমরা মন্দির চত্বরে পৌঁছে যাই তখন প্রায় 6টা। তো তখন আরতি শুরু হয়েছিল ওখানে, এবং তখন দূরের পাহাড়ে কিন্তু দিনের আলো ছিল। তো বেশ একটা অদ্ভুত মায়াবী পরিবেশ। ওখানে ওং লেখা যে জায়গাটা, ওখানে দাঁড়িয়ে আমরা ছবি তুললাম বেশ কিছু। তো মজার কথা, ওখানে ছবি তোলার জন্য ফাঁকা পাওয়া যাচ্ছিল না, কেউ না কেউ ওটার সামনে দাঁড়িয়ে ছবি তুলছিলই। তো আমি আর শিবম তার মধ্যেই দাঁড়িয়ে ভাগাভাগি করে ছবি তুললাম। তুলে ওই জায়গার চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখছিলাম। তো ওই সময়টায় আস্তে আস্তে টেম্পারেচারটা ফল করছিল, মানে আস্তে আস্তে ঠান্ডা হচ্ছিল আর কি। ওই যে দূরে পাহাড়ে তখনও দিনের আলো দেখা যাচ্ছে, সূর্যের আলো তখনও ওখানে রয়েছে। তো আমরা আশপাশটা দেখছিলাম। এইবার ওখানে আরতি শুরু হয়ে গেছে। তো আরতি দেখছিলাম, এবং পাশে বাম দিকে যেখানে দেখা যায় সেখানে যারা পুজো দেবেন তাদের লাইন ছিল। তো আমাদের তখন একটু এনার্জি ছিল না যে লাইনটার বিষয়ে একটু খোঁজ খবর নিই, কিন্তু কিছুই খোঁজ খবর না নিয়ে আমরা পরদিন সকালবেলা মন্দিরে পুজো দেবো এবং আশপাশটা ঘুরে দেখবো, এই উদ্দেশ্যে 6টা নাগাদ আমরা মন্দির থেকে শুরু করলাম। আমাদের নন্দী বেস ক্যাম্পে যেখানে আমরা ছিলাম সেখান থেকে শুরু করলাম। শুরু করে মন্দিরে পৌঁছলাম তখন ওই 6:30 হবে।
তারপরে আমরা পুজোর ডালি কিনলাম, এবং ডালি কেনার পরে এবার আমরা তো ভাবছি যে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে ওখানেই লাইনে দাঁড়াবো, কিন্তু না, গল্প অন্যরকম। গল্প হচ্ছে যেখানে ওং লেখাটা রয়েছে তার নিচ দিয়ে গিয়ে একটা পরিসর আছে, সেখান থেকে সেই করিডোর দিয়ে আমাদের লাইনে দাঁড়াতে হবে। সেই লাইন সম্বন্ধে আমরা কোনো ধারণাই ছিল না। আসলে আমরা 2015-তে যে এর আগে এসেছিলাম তখন আমাদের মোটেই লাইনে দাঁড়াতে হয়নি। আমরা একদম মন্দিরের সামনেই 5-6 জনের পর থেকে দাঁড়িয়ে মন্দিরে প্রবেশ করেছিলাম। পুজো দেওয়ার পর আশপাশটা অনেকক্ষণ ঘুরে দেখেছিলাম। এবারও সেরকম প্ল্যান আমাদের ছিল, কিন্তু যেটা দাঁড়ালো মানে আসলে আমরা ভাবি একরকম কিন্তু হয় আর একরকম। সেই লাইনে দাঁড়িয়ে আমরা যখন 7:30টায় লাইনে দাঁড়ালাম, মানে পুজোর জিনিসপত্র কেনার পরেও আমরা লাইন কোথা থেকে সেটা খুঁজে পেতেও আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল। শেষমেশ লাইনে যখন দাঁড়ালাম 7:30, সেখান থেকে আমরা পুজো দিয়ে বেরোলাম তখন 1:45। তখন আমাদের ফেরার তাড়া লেগে গেছে। তো কোনো রকমে খেয়ে দিয়ে আমরা 2:45 ওখান থেকে স্টার্ট করলাম। স্টার্ট করে আমরা 5:45 আমরা গৌরীকুণ্ডে পৌঁছলাম। এক্ষেত্রেও আমি আর শিবম আগে চলে এলাম। মানে আমি তো শিবমের সাথে পাল্লা দিয়ে এসছি আর কি, যাই হোক। কিন্তু ওদিকে চক্রবর্তী স্যারের খুব হাঁটুতে একটা ব্যথা শুরু হয়েছিল, যার জন্য ওদের একটু ধীরে আসতে হয়েছিল। ওরা এসে পৌঁছলো তখন প্রায় 8টা নাগাদ। আমাদের সাথে ওরা মিট করলো ওই গৌরীকুণ্ডতেই, জিপ স্ট্যান্ডে আর কি গিয়ে। ওখান থেকে জিপে করে আমরা যখন পৌঁছলাম এইদিকে সোনপ্রয়াগে, তখন বেশ রাত্রি প্রায় 9টা আর কি। তো সোনপ্রয়াগে আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল, কারণ ওখানে একটা জ্যাম সৃষ্টি হয়েছিল, যার জন্য আমাদের ড্রাইভার সাহেবের চন্দ্রমোহনের আসতে একটু দেরি হচ্ছিল। তো আসলো বোধহয় প্রায় 10টা নাগাদ। 9টা থেকে 10টা আমরা ওখানেই দাঁড়িয়েছিলাম। তো 10টায় ওখান থেকে বেরিয়ে তখন কোন হোটেলে যাব, তো চন্দ্রমোহনই আমাদের জন্য আগে একটা হোটেল ঠিক করে রেখেছিল সীতাপুরে। ওই হোটেলটায় আমরা সেদিনকে রাত্রিবাস করলাম। হোটেলটা খুবই সুন্দর, কোনো অসুবিধা হয়নি। সেখানে থাকতে খাওয়া দাওয়া যথেষ্ট ভালো পেয়েছি ওখানে। এবার সম্পূর্ণ কৃতিত্বটাই আমাদের চন্দ্রমোহনেরই যায়, কেননা ও না করলে আমরা যে কি করতাম এটা ভেবেই আমরা শিহরিত হচ্ছি আর কি। যাই হোক, পরদিন সকালবেলা ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা এটা হচ্ছে 13 তারিখের কথা বলছি। সীতাপুর থেকে আমরা 9টা 15 শুরু করলাম তুঙ্গনাথের উদ্দেশ্যে। তো তুঙ্গনাথে আমরা পৌঁছলাম তখন 12:30, মানে 12:30 একটু আগে আর কি। আমরা চোপতাতে, তুঙ্গনাথে পৌঁছলো তো চোপতাতে পৌঁছলাম। চোপতা থেকে আমরা 12:30টায় যাত্রা শুরু করলাম। এবার তুঙ্গনাথ যাওয়ার যে পথটা, সেটা মানে অত্যন্ত সুন্দর পথ আর কি, মানে খুব পরিষ্কার পথ। এখানেও ঘোরা টোরা আছে কিন্তু তুলনায় কম, যার ফলে রাস্তাটা অতটা অপরিষ্কার নয়। এবং ভাগ্যক্রমে অক্টোবর মাসে আকাশটা এত পরিষ্কার যে দূরের যে রেঞ্জগুলো সেটা একদম পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছিলো। এবং ভাগ্যক্রমে আমরা খুব সানি ওয়েদার পেয়েছি, যেটা কিনা আমরা 7-8 অক্টোবরও রিপোর্ট পেয়েছিলাম। তখন তুষারপাত, বৃষ্টি ফিষ্টি এসব হচ্ছিলো আর কি। কিন্তু আমাদের ঈশ্বরের আশীর্বাদে আমরা ওয়েদার খুব সুন্দর পেয়েছি। দূরে নীল আকাশ দেখা যাচ্ছে, সাথে সাদা পেজা তুলোর মতো মেঘ। এই যে বুগিয়ালটা দেখা যাচ্ছে, এই বুগিয়ালটাই কিন্তু আমার কাছে একটা আকর্ষণ আর কি। মানে আমি এর আগেও তুঙ্গনাথে এসেছি, ওই বুগিয়ালটাই আমাকে ডাকছিল এখানে আরেকবার আসার জন্য। বুগিয়ালটা খুব সুন্দর। এরপরে আমরা বুগিয়ালে কিছুক্ষণ সময়ও কাটিয়েছি। তো প্রথমে আমি আর শিবম এগোতে থাকলাম। তো পিছনেই ইন্দ্রজিৎ আর চক্রবর্তী স্যার ছিল, তো ওরা পিছনে আসছিল। এবং পথে এগোতে এগোতে আমরা যেখানে যেখানে জায়গা ভালো লাগছিল আমরা দাঁড়াচ্ছিলাম, রেস্ট নিচ্ছিলাম, ছবি তুলছিলাম। এইভাবে আস্তে আস্তে এগোচ্ছিলাম আমরা আর কি। আর মানে চারিদিকে দৃশ্য, ল্যান্ডস্কেপ এত সুন্দর যে সেখান থেকে চোখ সরানো যায় না। তো এটা একটা ব্যাপার আর কি, মানে এটা এই যাত্রাটার একটা প্রাপ্তির দিক আর কি। যেমন সবুজ গাছপালা, তেমন নীল আকাশ, তেমনই দূরে তুষারাবৃত পর্বত শৃঙ্গ, সব কিছু মিলিয়ে মিশিয়ে একটা অদ্ভুত অনবদ্য সৌন্দর্য। মানে এই সৌন্দর্যেরই আরেকটা প্রকাশ, এই সৌন্দর্যের মাধ্যমেই ঈশ্বর নিজেকে উপস্থাপিত করছে বলে মনে হচ্ছিল আর কি। এটাই ঈশ্বর, এই চারিদিকে প্রকৃতি, এটাকেই আমরা ঈশ্বর বলে মানি আর কি। তো যাই হোক, তো এইভাবে আমরা এগোতে থাকলাম আস্তে আস্তে। চারিদিকে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে ওই দূরে এখনো বুগিয়ালটা দেখা যাচ্ছে। ওই দূরে গোল মতো যে জায়গাটা, ওটাই সেই বুগিয়ালটা। তো এবার আস্তে আস্তে এগোচ্ছি, চারিদিকে মাঝে মাঝে ছবি তোলা হচ্ছে। হ্যাঁ, তো এবং অন্যান্য ভিজিটারও ছিল ওখানে, তবে খুব একটা ভিড় সৃষ্টি হয়নি, এটা বলা যায় আর কি। খুব একটা ভিড়ের মতো ব্যাপার নয়। এবার আস্তে আস্তে এগোচ্ছি, মাঝে মাঝে বসছি, আর বিভিন্ন জায়গায় চারিদিকে আমরা সৌন্দর্য উপভোগ করছি।
এইভাবেই আমরা এগোতে থাকলাম। মাঝে মাঝে দাঁড়িয়ে জল খাচ্ছি, বিস্কিট খাচ্ছি, খিদেও তো পাচ্ছে। যাই হোক, মানে পথটা খুবই সুন্দর। পথটার মধ্যে খুব একটা কঠিনাই যাকে বলে, খুব একটা মানে খুব কঠিন নয় আর কি। এমনি পাথর পাতা পাতা পথ, খুব মানে আনন্দের সাথেই মজার সাথেই আমরা ওটা অতিক্রম করছিলাম। তবে এটা ঠিক ওঠার সময় একটু ফুসফুসে জোর লাগছিল। তো এই যে আমরা তুঙ্গনাথের মন্দিরের প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, এই যে ঘন্টার নিচে আমরা দাঁড়িয়ে ছবি তুললাম। তো এরম করে আমরা মোটামুটি তুঙ্গনাথের মন্দিরের সামনে পৌঁছলাম। তখন বাজে তখন বাজে প্রায় 2:50। হ্যাঁ, 2:50 বাজে। তো শিবম পুজো দিতে চাইলো, তো ও পুজো দিতে গেল। আমি তখন এদিকে জাস্ট জায়গাটা এনজয় করছিলাম। তো এবার আসলে তুঙ্গনাথে পুজো দিলে দেরি হয়ে যাবে এটা আমার মাথায় ছিল, সেই জন্য আমি পুজো দেওয়ার কথা ভাবিনি। এবার শিবম যখন চাইলো, ওকে তো আর না বলা যায় না। আর খুব একটা ভিড়ও ছিল না, লাইনও ছিল না, তো ও পুজো দিতে চলে গেল। ও মোটামুটি 20 মিনিটের মধ্যে পুজো দিয়ে চলে এলো। এরকম সময় ইন্দ্র এসে পৌঁছলো। তখন বোধহয় 3:15 মতো বাজে। তো যাই হোক, ইন্দ্র যখন এসে পৌঁছলো, ও পুজো দিতে চাইছে, ওকেও তো নিরস্ত করা যায় না। তো যাই হোক, ওর জুতো টুতো পাহারা দিয়ে আমরা দাঁড়ালাম, ও পুজো দিতে গেল। তো ইন্দ্রর সময় বোধহয় লাইনটা একটু বেশি ছিল, তো ওর একটু সময় লাগলো। ও পুজো দিয়ে পৌঁছলো তখন প্রায় 4টে বাজে আর কি, এই 3:50-55 এরকম বাজে আর কি। তো যাই হোক, তো পুজো টুজো দিয়ে এবার তখন আবার ওই জায়গাটা একটু মেঘ মতো করে এসছে। মানে আমার আগের বারের অভিজ্ঞতায় মনে আছে, তুঙ্গনাথে হঠাৎ করে পুরো ঝমঝম করে বৃষ্টি নেমে যেতে পারে। তো এইটা মনে হওয়াতে আমি একটু একটু ভয়ে একটু টেনশন করছিলাম, কারণ আমাদের সঙ্গে ছাতা ঠাতা কিচ্ছু ছিল না। বৃষ্টি নেমে গেলে একদম জাস্ট ভিজতে হবে আমাদের। আর ওই ঠান্ডার মধ্যে ভেজা মানে আমার এর আগেবার অভিজ্ঞতা আছে, মানে মারাত্মক অবস্থা হয়। তো ওই ভয়েই আমরা হুড়মুড় করে নামতে থাকলাম। তো এবার যেটা হয়েছে, আমাদের পরপর মানে শনি রবি সোম মঙ্গলটা বাদ দিয়ে এটা হচ্ছে সোমবারের ট্রেকিং চলছে তুঙ্গনাথে। শনি রবি সোম, এটা তৃতীয় দিন। সুতরাং আমাদের সবারই শরীর একটু একটু তো টায়ার্ড ছিলই। তো ইন্দ্রজিতের পক্ষে অত দ্রুত নামা সম্ভব হচ্ছিল না, তো ও তাই আমাদের বললো যে তোমরা এগো, আমি আমার মতো আসছি। তো আমরা বেশ কিছুটা নিচে নামার পর আবার রোদ দেখতে পেলাম। তো বুঝলাম যে তুঙ্গনাথের ওই জায়গাটায় মেঘলা হয়েছে, কিন্তু নিচে অতটা মেঘ নেই। তো আমরা আবার ওই বুগিয়ালটা, যেটা মানে খুবই প্রিয় আমাদের কাছে, এবং আমার তো এটা দ্বিতীয়বার দেখা। তো শিবমেরও খুব পছন্দ হয়েছিল। আমরা বুগিয়ালটায় বসে ছবি তুললাম, কিছুক্ষণ ওই ঘাসে বসে থাকলাম, বসে শুয়ে বিভিন্ন রকমভাবে এনজয় করতে থাকলাম। আর এদিকে ইন্দ্রজিতের সাথে জন্য অপেক্ষা করা হলো। তো ওখানে অপেক্ষা করতে করতেই একটা সময় ইন্দ্র আসছে দেখতে পেলাম। তখন ইন্দ্রজিতের সাথে মিলে আমরা একই সাথে মোটামুটি ওই 6টা নাগাদ, 6টার কাছাকাছি এরকম একটা সময় আমরা আবার চোপতাতে পৌঁছলাম। তো চোপতাতে পৌঁছে ওখানে খিদে পেয়েছিল খুব, কারণ ওখানে গিয়ে খাবো ভেবেছিলাম, কিন্তু সেটা আর সময় নষ্ট করিনি। তখন এমন মেঘটেক করে গেছিলো, ভয় পেয়ে আমরা তাড়াতাড়ি করে নেমে এসেছিলাম। তো নেমে এসে এখানে একটা রেস্টুরেন্টে বসে আমরা মশলা ধোসা টোসা খেলাম। তো ওখানে খাওয়া দাওয়ার পর আমরা আবার ওখান থেকে আমরা বেরোবো আর কি। তো বেরোবো মানে ওখান থেকে বেরোবো হচ্ছে আমরা উদ্দেশ্যে। আমরা ওখান থেকে বেরোবো গোবিন্দঘাট যাওয়ার জন্য। কিন্তু গোবিন্দঘাট যাওয়া যাবে কি যাবে না এটা নিয়ে একটা কনফিউশন ছিল। ওখান থেকে গোবিন্দঘাটের দূরত্ব বেশ কিছুটা, চোপতা থেকে গোবিন্দঘাট বেশ কিছুটা দূরত্ব। তো যাই হোক, আমরা এরকম একটা মেন্টালি প্রিপেয়ার ছিলাম। আর আমাদের সাথে চন্দ্রমোহন ভাই ছিল, উনি যথেষ্ট অভিজ্ঞ। উনি ঠিক জায়গা মতো আমাদের একটা হোটেলের ব্যবস্থা করে ফেলবেন, এই ভরসা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। তো অবশেষে আমরা 8টা নাগাদ এই যে পিপলকোটিতে ভবানী প্যালেস, এই হোটেলটাতে এসে পৌঁছলাম। হোটেলটা খুবই সুন্দর, খুবই ভালো ব্যবস্থা। তো এখানে আমরা 2000 টাকায় রাত কাটালাম। 2500 টাকা চেয়েছিল বোধহয়, সেটা একটু দরদাম করে 2000 টাকা করা হলো। তো এখানে হোটেলে খাওয়া দাওয়া করলাম। এবার করে রাত কাটিয়ে পরদিন সকালবেলা আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম আমরা। এবার পরদিন সকাল মানে এটা তো 14 তারিখ বোধহয়, মঙ্গলবার। হ্যাঁ, আমরা এইবার মাঝখানে জলখাবার খেয়ে গোবিন্দঘাটে পৌঁছলাম তখন প্রায় 1:30টা। এই গোবিন্দঘাটে যে ব্রিজটা এখন দেখতে পাওয়া যাচ্ছে, এই ব্রিজটা নতুন তৈরি হয়েছে। আমরা 2022 সালে যে ব্রিজটা দেখে এসেছিলাম, সেটা ডেমোলিশ করে এটার অন্য জায়গায় ব্রিজটা তৈরি করা হয়েছে। এবং সেই ব্রিজের আশেপাশের যা যা ছিল সেগুলো ওই জন্য মিলছে না। কারণ আমাদের আগের স্মৃতিতে মনে আছে, আমরা যেবার 2022-এ যেবার হাঙ্গারিয়া থেকে আমরা দুটো জায়গায় ঘুরতে গেছিলাম, যে ভ্যালি অফ ফ্লাওয়ার্স এবং হেমকুন্ড সাইড,
তো সেটার সময় ব্রিজের পরে ছিল হচ্ছে গিয়ে গুরুদুয়ারাটা, এবার ব্রিজের আগে গুরুদুয়ারা হয়ে গেছে, সুতরাং পজিশনটা চেঞ্জ হয়েছে বোঝা যাচ্ছে। এবং আশপাশটা আর এখন তো ওই হেমকুন্ড সাহেবের যাত্রা নেই, যার জন্য জিপগুলো দেখা যাচ্ছে না, যে জিপগুলোতে ভাঙ্গারিয়াতে যায় আর কি। তো জায়গাটা ফাঁকাই পেয়েছি আমরা, এই ব্রিজটা পুরো ফাঁকা। আমরা চারজনই ওখানে যা হাঁটাহাঁটি করলাম, ঘোরাঘুরি করলাম, ছবি টবি তুললাম, এছাড়া জায়গাটা একদম ফাঁকাই ছিল আর কি। তো যাই হোক, গোবিন্দঘাট সম্বন্ধে যেরম ভেবে এসেছিলাম একটু অন্যরকম লাগলো, যার জন্য একটু মনে মনে একটু খারাপই লাগলো। আসলে আমরা এর আগের বার বিকেলবেলা ঘুরেছিলাম, এবং রোদের মধ্যে ঘুরিনি, যার জন্য একটু টেস্টের তো পার্থক্য হবেই। তো যাই হোক, আরেকটা কথা যেটা ভেবে ভাবছিলাম যে আগের দিন রাতে এখানে এসে পৌঁছলে খুব বেকায়দায় পড়তাম, সেটা না হয় ভালোই হয়েছে। তো যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা 4টে নাগাদ বদ্রীনাথে গিয়ে পৌঁছলাম। ওখানে যাত্রী নিবাসে চেক ইন করলাম। যাত্রী নিবাসকে ওখানকার লোকজন 500 বেডের হোটেল বলে। যাই হোক, ওখানে চেক ইন করে আমরা যে ঘরটা পেলাম, মানে একটা টোটাল ডরমেটরি, তাতে আমরা মাত্র 4জন, বাকিরা আর কেউ এলো না। মানে ওই ঘরটা আমরা ওটা সারাদিনের জন্য আমরাই মানে এনজয় করলাম আর কি, 4জন, এবং 4জনের নিচে বিছানা পেয়ে গেলাম আর কি। কেন প্রত্যেক জায়গায় একটা মানে 2টো র্যাক ছিল আর কি, এক জায়গায় 2জনের শোয়ার ব্যবস্থা, কিন্তু আমরা প্রত্যেকেই নিচের বেডটা পেয়েছিলাম। আর এখানে বদ্রীনাথের আরেকটা যেটা উল্লেখযোগ্য ব্যাপার, সেটা হচ্ছে কি আমাদের 10 মিনিটে পুজো দেওয়া হয়ে গেছে, যেটা কিনা গতবার হয়েছিল। গতবার মানে 2015 সালে বদ্রীনাথে মারাত্মক লাইন ছিল, যে লাইনটা এবার আমরা কেদারনাথে পেয়েছি। তো সেইটা উল্টো হয়ে গেল আর কি, মানে এবার আমরা বদ্রীনাথে 10 মিনিটে পুজো দিয়ে ফেললাম, যেটা আগের বার কেদারনাথে 10 মিনিটে পুজো দিয়েছিলাম। যাই হোক, ওই আর কি, সবই তার ইচ্ছা। তো এবার এটা হচ্ছে বদ্রীনাথে ব্রিজের ওপরের ছবি। আমরা পুজো দিয়ে বেরিয়ে এলাম খুশি মনে। বেরিয়ে এসে এবার ওখানে গরম জিলিপি টেস্ট করলাম, তার সাথে শিবম মালাই দুধ ট্রাই করলো, যেটা আমরা সাহস পেলাম না, একমাত্র আমাদের ইন্দ্রজিতেরই সাহস ছিল, ও খেয়েছে সেই দুধটা। তো যাই হোক, ওরা বললো খুবই সুন্দর খেতে সেটা। আর এই উষ্ণ প্রস্রবণ এখন দেখা যাচ্ছে ছবিতে, ওটাতেও স্নান করতে বারণ করছে, কারণ ওটাতে কি অ্যামিবা একটা থাকছে, যেটা কিনা হেলথ হ্যাজার্ড তৈরি করতে পারে। এটা নীলকণ্ঠ দেখা যাচ্ছে, এটা আমরা পরদিনকে মানে বুধবার দিনকে সকালবেলা এটা দেখেছি হোটেল থেকে, হ্যাঁ, ভোর 4টে 4:30 নাগাদ। এখন আমরা মানাগ্রামে এসেছি, মানাগ্রাম থেকে আমাদের বসুন্ধরা ফলসের ট্রেকিং শুরু হবে। এই বসুন্ধরা ফলসের ট্রেকিংটা একটা অনবদ্য স্মৃতি হয়ে থাকবে, কেননা আমাদের এবারের ট্যুরে আগের সবকটা স্পটই আমার রিভিজিট করা, এইটাই একমাত্র ফ্রেশ। এটা এর আগে আমি কখনো যাইনি, কেননা এটাতে যাওয়ার কথা ছিল আমাদের 2022-এর ট্যুরেই যাওয়ার কথা ছিল, কিন্তু সেবারে ওই বৃষ্টির কারণে ধস নেবে বদ্রীনাথের রাস্তা বন্ধ হয়ে গেছে, সেই কারণে আমাদের এই পার্টটা বাদ রেখে আগে কলকাতা ফিরতে হয়েছিল। কিন্তু এবারে এই অক্টোবর মাসে ওয়েদার ভালো, এই দূরে মৌমাছির চাক দেখা যাচ্ছে, এটা দারুণ একটা দৃশ্য, এবং সেটা মানে মধুতে ভরপুর। এই যে প্রতিমধ্যে আমরা বসে রেস্ট নিচ্ছি, এই যে এখনো পর্যন্ত যে বসুন্ধরা ফলসের পথটা, সেটা মোটামুটি চুন সুরকি বা সিমেন্ট, যাই হোক, পাথর দিয়ে বাঁধানো, একদম সুন্দর পথ। এবং আগে আগে পথটা কিন্তু আর অতটা ভালো থাকছে না, যদিও পথটা খুবই সুন্দর, উপভোগ্য, পরিষ্কার পথ, কোথাও কোনো নোংরা নেই, কিন্তু একটু কষ্টকর মানে একটু ফুসফুসের ওপর চাপ পড়বে, কেননা ইনক্লিনেশন আছে যথেষ্ট, কেদারনাথের মতো না হলেও যথেষ্ট ইনক্লিনেশন আছে। এবং তারপরে যে বোল্ডারের পথ দিয়ে হাঁটাটা বেশ দুষ্কর, কারণ বোল্ডারগুলো খাড়া খাড়া করে রাখা আছে, যেটা পায়ের ওপর যে উল্টো রিয়াকশনটা দিচ্ছে, যাতে পায়ে লাগছে কিছুটা, এবং সেটার উপর ব্যালেন্স করে ক্রস করতে হচ্ছে। আর পথে একটা নালা মতো পড়ছে আর কি, পাহাড়ি নালা, যার মধ্যে দিয়ে জল কুলকুল করে বয়ে চলেছে, সেটাকেও সাবধানে না পার করতে পারলে পা ভিজে যাওয়ার আশঙ্কা, যেটা আমার ক্ষেত্রে হয়েছে। আমি একটি পাথরের উপর পা দিলাম, যেটা ভেজা ছিল, যেটা আমার পা দেওয়া উচিত হয়নি, যার ফলে শ্যাওলাতে স্লিপ করে গিয়ে আমার ডান পাটা জলের মধ্যে পড়লো, এবং জলের মধ্যে পড়ার সাথে সাথে সে একটা ইলেকট্রিক শকের মতো লাগলো, মানে মারাত্মক ঠান্ডা জল, বরফ গলা জল নেমে আসছে। গেল আমার মোজাটা ভিজে, তো সেই মোজাটা খুলে নিংড়ে ব্যাগের পিছনে দিয়ে রাখলাম, যাতে রোদে শুকোয়। আর ওই খালি পায়ে, এক পাটি জুতো খালি পায়ে, আরেক পাটিতে মানে বাঁ পাটা তো ভেজেনি, ডান পাটা ভিজেছে। তো ওইভাবেই এগোতে থাকলাম বসুন্ধরা ফলসের দিকে। তবে ওই যাবতীয় অসুবিধা ভুলিয়ে দিল আশপাশের সৌন্দর্য। এই দেখতে পাওয়া যাচ্ছে পাহাড় কি সুন্দর বরফে ঢাকা আর কি, মনে হচ্ছে যেন গুঁড়ো চিনি ছড়িয়ে রাখা হয়েছে ওখানে, এত সুন্দর। এবং বসুন্ধরা ফলসের ওখানে পৌঁছে গিয়ে তো আমার মনে হচ্ছে আমি কৈলাসে এসে পৌঁছেছি, মানে ওটা শিবের আস্তানা।
মানে স্বয়ং শিব শম্ভু ওখানে থাকেন, ওনার আস্তানা ওখানে, এরকমই লাগছিল আর কি। এই যে দূরে যে ছবিটা দেখা যাচ্ছে এখন, নীল আকাশ, এবং ওখানে আকাশের নীল মানে একটা অদ্ভুত নীল, এই নীল যেখানে সেখানে দেখতে পাওয়া যায় না। আর পাহাড়টাও সুন্দর, একটা বেশ শ্বেতাভ ভাব রয়েছে, একটা শুভ্র ভাব রয়েছে। আর পথটা খুব সুন্দর, খুব সুন্দর পথ, যে পথটা এনজয় করা যাবে। যদিও মানে এটা ঠিক যে আমাদের সাথে চক্রবর্তী স্যার ছিল, যিনি এর আগে করেছেন এই ট্রেকটা, যার ফলে আমাদের একটু সুবিধা হয়েছে। কিন্তু যদি সবাই একদম নতুন নতুন, তাহলে একটু একটা অজানা আশঙ্কা থাকতো। যেমন আমরা যেতে যেতেই দেখলাম দুজন পর্যটক ফেরত চলে আসছেন, তারা বলছেন নাকি তাদের অক্সিজেনের সমস্যা হচ্ছে এবং পথটা কিছুতেই ফুরোচ্ছে না, এরকম একটা মনে হচ্ছে ওদের। মানে যতই এগোচ্ছেন ততই যেন মনে হচ্ছে আরো দূরে চলে যাচ্ছে বসুধার ফল, যেটা মানসিকভাবে মনে হয়েছে। তার ফলে তারা রিটার্ন জার্নি করছে, মানে তারা পুরোটা না পৌঁছেই ফেরত আছে। আমার যতদূর মনে হয় তারা নালাটা দেখেই বোধহয় ঘাবড়ে গিয়ে ফেরত এসেছে, নালাটা তারা ক্রস করেন, নালার আগেই আমরা তাদের দেখেছি পিছু ফিরে আসার পথ নিয়েছেন তারা। যাই হোক, তো এক্ষেত্রে আমাদের সাথে চক্রবর্তী স্যার থাকায় আমাদের একটু সুবিধা হয়েছে। উনি এর আগে পথটা ট্রেক করেছেন, ওনার নলেজ ছিল, তার জন্য আমরা ভরসা করে এগোতে পেরেছি। আর পথটার সৌন্দর্য কোনোভাবেই আমি ভাষায় বা ক্যামেরায় কোনো দিক দিয়েই তুলে আনতে পারবো না। এই যে দেখা যাচ্ছে যে নালাটা ক্রস করার পরে ওখানে শিবম দাঁড়িয়ে ছবি তুলেছে, এই পথে বিভিন্ন ফুল, জংলি ফুল, এগুলো তোলা হয়েছে, এগুলো খুব সুন্দর। এই যে আমরা পৌঁছে গেছি ঝর্ণার কাছে, বসুধারা ফলসে পৌঁছে গেছি, এই যে ঝর্ণা ঝরে পড়ছে। এই ঝর্ণাটার বৈশিষ্ট্য হচ্ছে, আমাকে দেবাংশু স্যার বলেছিল যে সকাল 9টার মধ্যে পৌঁছতে পারলে এটাতে একটা রেইনবো, মানে রামধনুর পটি দেখতে পাওয়া যায়, ব্যান্ড যেটাকে বলে ভিপজিআর ব্যান্ড, সেটা দেখা গেছে। এবং ওটা খালি চোখে দেখা যাবে, সানগ্লাস পরা থাকলে কিন্তু দেখা যাবে না। এই পটিটা অপূর্ব সুন্দর লেগেছে আমাদের, এবং ভাগ্যক্রমে আমার ক্যামেরাতেও সেই পটিটা ধরা পড়েছে, যেটা আমি খুব নিজেকে প্রিভিলেজ মনে করছি আর কি। যাই হোক, মানে এতটা আশা করিনি যে এটা ক্যামেরাতেও আসবে, তবে খালি চোখে খুব দুর্দান্ত আমরা দেখেছি। এই যে পিছনে বরফের স্তূপ, এটা ঠিক ঝর্ণার নিচেই, এখানে শিবম বসে রয়েছে, পাশে অন্য একজন পর্যটক রয়েছেন। তো জায়গাটা খুব, এই যে শিবমের হাতে বরফের একদলা বরফ নিয়ে ও ছবিটা তুলেছে। তো যা হয় আর কি, মানে ওর মতো করে এনজয় করছে। ও তো মানে আমাদের সন্তান তুল্য একরকম, তো ওর বয়সে ও যেরকম পেরেছে এনজয় করেছে, আমরা সবাই এনজয় করেছি। আমাদেরও সব বয়স অনেক কমে গেছিল মানে যেতে যেতে মনে হচ্ছিল। তো যাই হোক, এই জায়গাটা আমরা সবাই খুব একদম মন প্রাণ দিয়ে উপভোগ করেছি। সুন্দর পথ, সুন্দর চারিদিকে ল্যান্ডস্কেপ, মানে এর সৌন্দর্য কোনোভাবেই মানে ভাষায় প্রকাশ করা যায় না, মানে আমরা অভিভূত। হ্যাঁ, এবং ওখানে অনেকটা সেই বাচ্চাদের মতোই আমরা বিহেভ করেছি, যেটা পরবর্তীকালে অন্যদের দেখে মনে হবে বাচ্চাদের মতো। সত্যি তো, বাচ্চাদের মতো হওয়াটা তো খুব জরুরি, মানে আমরা মনে প্রাণে চাই বাচ্চাদের মতো হতে, কিন্তু হয়ে উঠতে পারি না, সেটা আমাদের ব্যর্থতা। কিছু কিছু ক্ষেত্রে বাচ্চাদের মতো হওয়া দরকার আছে, বিশেষ করে এই সমস্ত জায়গায়। এই সমস্ত জায়গায় পৌঁছানোর পর আর বড় থাকা যায় না, তখন আবার সেই শৈশবে ফিরে যেতে হয়। এই ইন্দ্রজিৎ স্যার দাঁড়িয়ে আছে ওই ঝর্ণার কাছেই আর কি। তো ওরা একটু পরে এসে পৌঁছেছিল ওখানে, কিন্তু ওরাও উপভোগ করেছে, জায়গাটা খুব সুন্দর। আরেকটা জিনিস শুনেছিলাম যে ঝর্ণার জল পাপি তাপিদের গায়ে নাকি এসে পড়ে না, কিন্তু আমাদের গায়ে জল ছিটে এসে পড়েছে। সুতরাং আমরা মোটামুটি ডিটেক্টেড হয়েছি যে সেরকম কোনো গুরুতর পাপ নিশ্চয়ই এখনো পর্যন্ত করিনি। যাই হোক, আমরা জায়গাটাকে খুব সুন্দর এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের, মানে এটা বারবারই বলছি আর কি। এবং অন্য যারা ভিজিটার এখানে যেতে চান তারা অবশ্যই এটা যাবেন, কেননা এই এই সৌন্দর্য, প্যারালাল সৌন্দর্য হয়তো আছে অন্য কোথাও, তবে এটা একটা প্রাইম সৌন্দর্য, মানে এটা 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 জীবনের স্মৃতিতে থেকে যাওয়ার মতো একটা সৌন্দর্য, এটাকে রাখতেই হবে। এটা ওই ঝর্ণার কাছেই বসে ছবি তোলা হচ্ছে। তখন আমরা ওখানে পৌঁছেছিলাম তখন 9:30 নাগাদ। এবার আমরা ফেরত আসতে শুরু করি 10:30 নাগাদ। এইবার আমরা মোটামুটি মানাগ্রামে পৌঁছে গেছি। ওই মহাভারতের যে 5 জন সেটা দেখা যাচ্ছে, এবং তার সামনে একটি কুকুরও রয়েছে। তো মানাগ্রামে এই দরজার সামনে দাঁড়িয়ে শিবম ছবি তুলেছে, আমিও তুলেছি। তো তবে হ্যাঁ, এই যে আমরা পথটা ট্রেক করলাম, তার পাশেই আরেকটা পথ রয়েছে শতপন্তালের। অ্যাকচুয়ালি আমি শুনেছি ওটাই পাণ্ডবরা গেছিল ওই পথটাতে, আমাদের পথটাতে নয়। তো যাই হোক, শতপন্তালের পথটাও খুব সুন্দর।
তো সেটাতে শিবম যেতে ইচ্ছা প্রকাশ করলো, ও আগামী দিনে করবে, হয়তো আমাদেরও আর হবে না, ওই পথটা একটু কঠিন। যাই হোক, এরপরে আমরা ওখান থেকে হরিদ্বারে ফিরে এলাম। হরিদ্বারে ফিরে এসে আমরা বিকেলে হারকি পৌরিতে এখন ওই গঙ্গারতি দেখছি আর কি, ওখানে গঙ্গারতি চলছে। তো এখানে যেটা বৈশিষ্ট্য দেখলাম সেটা হচ্ছে এখানকার যে গঙ্গাটা, এটা তো অ্যাকচুয়াল গঙ্গা নয়, এখানে জলটা চ্যানেল করে নিয়ে আসা হয়। তো অন্য সময় দেখি সবসময় জল থাকে, কিন্তু পুজোর পর থেকে এখানে জলটাকে নিয়ন্ত্রিত করা হয়। এটা একটা নির্দিষ্ট সময় সেই কর্পোরেশনের কলে জল আসার মতো, ওই দেখলাম মানে 5টার একটু পরে জল ছাড়া হলো, 5টা কেন 6টার কাছাকাছি, 5টার পরে বলতে প্রায় 5:45 নাগাদ ওখানে জল ছাড়া হলো, তখন ওটাতে জল এলো এবং তারপর আরতি শুরু হলো। ওখানে শিবমের স্নান করারও ছিল, তো শিবম স্নান করলো, ওখান থেকে জল নিল। তো আমিও জল নেওয়ার জন্য একটা পট কিনেছিলাম, কিন্তু প্রথমে এত নোংরা জল আসতে শুরু করেছিল যে আমি সেই ইচ্ছে ত্যাগ করলাম আর কি। যাই হোক, পটটা ওখানেই ফেলে এসেছি আমি। তো যাই হোক, এই যে শিবম স্নান করেছে, ভেজা চুলে দেখা যাচ্ছে, এটাও তুলেছে ছবিটা। আর এই যে দূরে দেখা যাচ্ছে গঙ্গারতি চলছে। গঙ্গারতি আমরা এর আগে বেনারসেও দেখেছি, তো এখানেও হচ্ছে। তো বেনারসেরটা বোধহয় আরো বেটার লাগে, যে ওখানে আমরা নৌকোয় বসে দেখেছিলাম সেই গঙ্গারতিটা। তো এখানেও আমরা এর আগের বার 2015-র তুলনায় ভিড়টা কমই দেখলাম। 2015-তে আমরা মে মাসে গেছিলাম, তখন এখানে ভিড় প্রচুর ছিল, প্রচুর ভিড়। এখানে এখন তুলনায় কম ভিড়। তো এটা হচ্ছে কি ওই এটা হচ্ছে এখন শিবম সেই মালাই দুধ এখানে একবার ট্রাই করছে। এবার আমরা চলে এসেছি, এটা হচ্ছে গিয়ে কুতুব মিনার। কুতুব মিনারে যেটা দেখা গেল, কুতুব মিনারে যে 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 স্থাপত্যটা, সেই স্থাপত্যটা একটু পর্যবেক্ষণ করলেই দেখা যাবে যে পাথর দিয়ে তৈরি, যেটা কিনা দিল্লির কাছাকাছি উপলব্ধ নয়। এবং সেখানে বেশ কিছু কাজকর্ম, কারুকার্য আছে যা হিন্দু মন্দিরের সদৃশ্য। ঠিক আছে, সেখানে যক্ষিণী মূর্তি রয়েছে, পদ্ম ফুল রয়েছে, তারপর হনুমান রয়েছে। তো এইগুলো হিন্দু মন্দিরে দেখতে পাওয়া যায়, সেগুলো ওখানে রয়েছে। তার মানে কোথাও হিন্দু মন্দির ধ্বংস করে সেই প্রস্তরখণ্ড নিয়ে এসে এখানে বসানো হয়েছে, এবং তার পাশে আয়াত লেখা রয়েছে উর্দুতে। তো যাই হোক, তো এইগুলো ইতিহাস, এখান থেকে এই ইতিহাসের কথাগুলো, এই কনস্ট্রাকশনগুলো বলছে আমাদেরকে। তো যাই হোক, এই যে কুতুব মিনারটা দেখতে পাওয়া যাচ্ছে, এটার 5টা ফ্লোর, যার প্রথম 3টে ফ্লোর এটা কুতুবউদ্দিন আইবকের আমলে নির্মিত হয়েছিল, এবং পরের 2টো ফ্লোর সেটা ইলতুৎমিশের আমলে নির্মিত হয়েছিল। দুটোর ক্ষেত্রে কারুকার্য আলাদা, সেটা দেখলেই বোঝা যায়। তো এবং এখানে আরেকটা জিনিস দেখার, সেটা হচ্ছে গিয়ে আলাউদ্দিন খিলজির কাজকর্ম। আলাউদ্দিন খিলজি হচ্ছে দাস বংশের পরে যে খিলজি বংশ স্থাপিত হলো, তখন উনি এটা দখল নিয়েছিলেন, এবং সেটা দখল নেওয়ার পর উনি কুতুব মিনারের থেকেও ভালো এবং তার থেকে আরো উঁচু একটি মিনার তৈরির চেষ্টা করেছিলেন। কিন্তু সেই চেষ্টাটার মানে গোড়াতেই গলদ ছিল, তার ইঞ্জিনিয়ারিংয়ে ত্রুটি ছিল, জায়গাটার ঠিকমতো বেস তৈরি হয়নি, যার ওপর মানে কুতুব মিনারের মতোই হাইট করা যাবে না, তো তার চেয়ে বড় কি করে করা যাবে। তো এরকম একটা মানে মানে আত্মম্ভরিতা থেকে উনি এটা বানাতে গিয়েছিলেন, কিন্তু যার জন্য সেটা হয়নি, এবং ওটা শুরু করা 2 বছরের মধ্যে উনি মারা যান। এই যে হচ্ছে সেই অসম্পূর্ণ স্তম্ভটা একটা একটা আবর্জনার মতো পড়ে রয়েছে। এবং আরও একটা জিনিস দেখলাম যে আলাউদ্দিন খিলজি যে সমাধিটা, সেটাও অনাদরে ওখানে পড়ে রয়েছে, যে এবং সেটাই বোধহয় উনি ডিজার্ভ করেন, কেননা উনি যা করে গেছেন, মানে যাচ্ছে তাই অত্যাচার করেছেন উনি, তো তার ফল উনি পেয়েছেন সেইভাবেই আর কি। তো যাই হোক, এই ইতিহাসগুলো আমাদের সব ভারতীয় হিসেবে প্রত্যেকের জানা উচিত। তো সেটা এখানে প্রতিটা জায়গায় সেটা প্রতিধ্বনিত হচ্ছে, এবং আমাদের সাথে চক্রবর্তী স্যার থাকায় উনি এগুলো আমাদের ভালো করে গাইড করেছেন। কারণ উনি 2006 সালে সিসিআরটির প্রোগ্রামের আন্ডারে ওইখানে দিল্লিতে ছিলেন বেশ কিছুদিন, যার ফলে ওখান থেকে যে ভিজিট করার সময় উনি এই ব্যাপারগুলো জেনেছেন। এটা হচ্ছে সেই লৌহস্তম্ভ, যাতে কোনো জং পড়েনি, এবং তার গায়েও বেশ কিছু লিপি খোদাই করা আছে, যেগুলো আমরা পাঠ করতে পারলাম না, কিন্তু রয়েছে সেগুলো। এগুলো সব বিভিন্ন কারুকার্য দেওয়ালের গায়ে রয়েছে। এই যে আয়রন পিলার সম্বন্ধে যাবতীয় কথা এখানে লেখা আছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। এবার আমরা ফিরতি পথে কুতুব মিনার থেকে ফেরত আসছি, তখন সূর্য প্রায় ঢলে আসছে আর কি, মানে মোটামুটি তখন 4টে 4:30 বাজে আর কি, আমরা ফেরত আসছি। তো এইবার ওখান থেকে বেরিয়ে আমরা বেশ সুন্দর একটা শরবত খেলাম, যেটা ওই
সোডা ওয়াটার দিয়ে বানিয়ে দিল, ওটা আমরা খুব এনজয় করলাম। আচ্ছা, এইবারে আমরা হ্যাঁ, এখানে আসার সময় একটা মানে যাই হোক পুরো ট্যুরটা আমরা খুব এনজয় করলাম। বেস্ট।